জিয়া হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। গ্রেপ্তার দেখানো হবে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায়। দিন দিন তীব্র হচ্ছে গ্যাস সংকট। রাজধানীতে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইনে, সড়কে যানজট। গ্যাস নাই, পুরো মেশিন টেশিন সব বন্ধ করে দিছে। আমরা হলো বসে রয়েছি। তারা সঠিকভাবে বলতে পারতেছে না যে আসলে কোন সময় তারা গ্যাস দিবে। বিভিন্ন জেলায় বেড়েছে এডিস মশার ঘনত্ব। ময়মনসিংহের 6টি ওয়ার্ডকে হটস্পট ঘোষণা। আক্রান্তদের ঢাকায় স্থানান্তরে বাড়ছে ভোগান্তি। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহতার শঙ্কা। প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে মোদির বিচারের আশ্বাসেও সরানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। যন্তর মন্তরে অনড় অবস্থান। দিল্লিতে 16টি মেট্রো স্টেশন বন্ধ। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শামসুল আরেফিন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, আসামি মোজাফফর হোসেনকে আদালতে তোলা হয়েছে কিনা, আর মানবতা বিরোধী ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে? আরেফিন, আসামি মোজাফফরকে এখনো এজলাসে তোলা হয়নি। আমরা যতটুকু জানতে পারলাম ঠিক কিছুক্ষণের মধ্যেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এজলাসে তোলা হবে। এর আগে সকাল 9:30টার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার যে অন্যতম আসামি, এই মেজর পলাতক এতদিন ছিল মেজর মোজাফফর, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মূলত গত মঙ্গলবারে 11 অন্যতম কুশীল মাসুদ চৌধুরীর মামলার যখন শুনানি চলছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, তখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর একটি আবেদন জানান। সেই আবেদনে তিনি বলেন যে মাসুদ চৌধুরীর সাথে এই মেজর জিয়ার হত্যাকাণ্ডের যে আসামি মোজাফফরের একটি সংশ্লিষ্টতা আছে এবং এই সংশ্লিষ্টতার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পরে এই ট্রাইব্যুনাল এই আবেদনটি মঞ্জুর করেন এবং আজকে তাকে সকাল 10টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। অনুরূপভাবে আমরা সকাল 9:30টার ঠিক আগে দেখতে পাই যে ঢাকা সেনানিবাসের একটি গাড়িতে করে, ছোট একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবং আজকে যেটি হবে যে তাকে মানবতা বিরোধী অপরাধের যে মামলা রয়েছে সেই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হবে এবং তাকে পরবর্তীতে তদন্তের আওতায় আনা হবে। গত মঙ্গলবারে চিফ প্রসিকিউটর যিনি জানিয়েছিলেন যে 11 অন্যতম কুশীল মাসুদ চৌধুরীর সাথে তার পিএ, তার নাম ফারুক, এই ফারুকের ফোন কলের সূত্র ধরে এই মোজাফফরের একটি সংশ্লিষ্টতা পাওয়া যায়। মূলত গত 16 বছর ধরেই মোজাফফর বাংলাদেশ এবং ভারতে একাধিকবার যাতায়াত করেছে এবং যেহেতু মাসুদ চৌধুরীর সাথে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, সেই সাথে তাদের সংশ্লিষ্টতা আসলে বিগত নির্বাচনগুলোতে এবং 11 থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানের নানা যে মানবতা বিরোধী অপরাধ রয়েছে, এই অপরাধের তাদের কী সংশ্লিষ্টতা আছে সেই বিষয়গুলোর তদন্ত করা হবে এবং বলা যায় যে মাসুদ চৌধুরী যেই মামলায় গ্রেফতার আছে ঠিক একই মামলায় এই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে। আমরা সবশেষ যেটি পেলাম যে 12টার ঠিক পরপরই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এজলাসে তোলা হবে। এর আগে গত 15ই জুলাই মূলত রাজধানীর বনানী ডিইউএইচএস থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা গোয়েন্দা বাহিনী তাকে গ্রেফতার করে এবং আরও একটি বিষয় প্রশ্ন আসতে পারে যে সেনাবাহিনীর তিনি প্রাক্তন কর্মকর্তা ছিলেন এবং জিয়া হত্যা মামলার আসামি হওয়ার পরেও তার মামলাটির বিচার আসলে কিভাবে চলবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যাকাণ্ডের বিচার তার সেনা আইনেই হবে এবং এই বিচারটি হবে মানবতা বিরোধী অপরাধের মামলায়। দুই আইনে আসলে বিচার হবে। তো আরিফিন, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। ইমদাদুল আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর ফলে চালু থাকা স্টেশনগুলোতে ভোর থেকেই যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর শেওড়াপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে কি না? আমরা জানি পাওয়া যাচ্ছে না, আপনি কি দেখছেন? সরবরাহ পরিস্থিতি কেমন সেটা নিয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। আরেফিন, কিছুটা অবস্থার উন্নতি আমরা দেখছি রাজধানীতে বিভিন্ন ফিলিং স্টেশনে ঘোরার পরে। আমরা বর্তমানে শেওড়াপাড়ার যে সিএনজি ফিলিং স্টেশনে এসেছি, এখানে এসে আমরা দেখছি যে এই স্টেশনে গ্যাস দেওয়া হচ্ছে, তবে যে চাহিদা মাফিক গ্যাস প্রত্যাশা করছেন চালকরা ততটুকু তারা দিতে পারছেন না। তবে তারা বলছেন যে 150 থেকে 200 টাকার গ্যাস সিএনজি যে সকল রয়েছে তারা ভরাতে পারছে। অন্যান্য ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে গ্যাসের যে চাপ অন্যান্য সময়গুলোতে থাকে, তারা সেই চাপ যেহেতু পাচ্ছেন না, সেই ক্ষেত্রে 150-200 টাকার বেশি কিন্তু এই ফিলিং স্টেশনে গ্যাস দিতে পারছে না। তবে ঢাকা শহরে আমরা অন্যান্য ফিলিং স্টেশনে ঘোরার পরে আমরা যেটি দেখেছি যে অধিকাংশ ফিলিং স্টেশনে দীর্ঘ যানজটের আমরা দীর্ঘ সারি দেখেছি। ভোরবেলা থেকে অপেক্ষা করতে দেখেছি, কেউ কেউ মধ্যরাত থেকে অপেক্ষা করছেন দেখেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত গ্যাসের সরবরাহ না থাকে তারা গ্যাস দিতে পারছিলেন না। এখানে এসে আমরা দেখছি যে 1 ঘন্টা যাবৎ তারা গ্যাস দিচ্ছেন। এখানেও দীর্ঘ সারি আমরা দেখেছি, এবং এখানকার চালকদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারা 4 থেকে 5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। 2-3টি ফিলিং স্টেশন ঘুরে এসে তারা এই ফিলিং স্টেশনে আসছেন। অনেকে তার যে সহকর্মী রয়েছে তাদেরকে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে এই ফিলিং স্টেশনে আসতে বলছেন। এরকম যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা এখানে এসে দেখেছি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা কতক্ষণ এই গ্যাস সরবরাহ করতে পারবেন তারা জানেন না, তবে যতটুকু গ্যাস তাদের কাছে রয়েছে তারা সেটি দেওয়ার চেষ্টা করছে, এবং তাদের প্রত্যাশা অনুযায়ী গ্যাস দিতে না পারার কথাও বলছেন। চাপ কম থাকার কারণে গ্যাস ভরতে সময় লাগছে, এবং এই কারণে আরেকটু যে দীর্ঘ সারি দেখা গেছে, সেই দীর্ঘ সারি কিন্তু চলমান রয়েছে। তো সব কিছু মিলে এখনও ভোগান্তি চলছেই, এবং তারা প্রত্যাশা করছেন যত দ্রুত সম্ভব এই ভোগান্তি থেকে তারা আসলে মুক্তি চান। এই ছিল আমার কাছে শেওড়াপাড়া থেকে সবশেষ। মাহবুব হাসান রিপন আমাদের সঙ্গে শেওড়াপাড়া থেকে যুক্ত হয়েছিলেন। সেখানে গ্যাসের যে সংকট চলছে সে সম্পর্কে তিনি জানাচ্ছিলেন। আমরা এই একই বিষয়ে কথা বলতে চাই ময়মনসিংহে। কয়েকদিন ধরে ময়মনসিংহে একই অবস্থা, অর্থাৎ বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ কমেছে। লাইনে দাঁড়িয়ে থেকে অনেক চালক গ্যাস ছাড়াই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, প্রশাসন পর্যাপ্ত তেল মজুদের কথা, গ্যাস মজুদের কথা সেটা জানাচ্ছে, পাম্পগুলোতে ভিড় কেন হচ্ছে, গ্রাহকরা কি বলছেন? আমরা একটু আগে যে গ্যাস ডিস্ট্রিবিউশনের যে অফিস রয়েছে তিতাসের, আমরা সেখানে কথা বলেছি। তারা স্পষ্ট করে যেটা জানিয়ে দিয়েছেন, এবং সাইনবোর্ডও তারা টানিয়ে দিয়েছেন যে মহেশখালীতে যে মূল ডিপোটা রয়েছে বিশেষ করে এলএনজি, সেখান থেকেই সরবরাহ এবং যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ এই বেশ কিছু এলাকায় সরবরাহ কিন্তু একেবারেই কমে গেছে। এবং ময়মনসিংহের চিত্র যদি বলি, একেবারে স্থবির হয়ে গেছে। ময়মনসিংহ জেলায় যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো একেবারে বন্ধ রয়েছে। রাত থেকে সিএনজি, অটোরিকশা, ব্যক্তিগত প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স যা রয়েছে যানবাহন, সেগুলো কিন্তু একেবারে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছে। বাস সহ, ট্রাক সহ পণ্যবাহী সেগুলো কিন্তু অপেক্ষা করছে, কিন্তু কোনো সিএনজি ফিলিং স্টেশন কিন্তু এখন পর্যন্ত চালু হচ্ছে না। এবং কখন নাগাদ চালু হবে সেই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ নিজেই তারা কিছু বলতে পারছে না, এবং সিএনজি যারা স্টেশনের মালিক রয়েছেন তারাও কিন্তু কোনো কিছু বলতে পারছেন যে কখন চালু হবে। সুতরাং দুর্ভোগ, যাত্রী দুর্ভোগের পাশাপাশি পণ্য পারাপার, এবং যারা এই চালক বিশেষ করে রয়েছে তারা এটা দিয়ে জীবিকা নির্বাহ করেন, তারাও কিন্তু আসলে ভয়ঙ্কর সংকটের মধ্যে রয়েছে। সুতরাং 2-3 দিন ধরে এই সমস্যাটা আরও তীব্র হয়েছে। প্রায় 15-16 দিন যাবতই গ্যাসের চাপটা কম ছিল, এবং এখন সেটি আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। শুধু এই সিএনজি স্টেশন না, বাসাবাড়িতে যে গ্যাসগুলো রয়েছে ময়মনসিংহের অবস্থাতে যদি বলি একেবারেই কমে গেছে। অনেক এলাকা রয়েছে যেখানে গ্যাসের
রান্নার গ্যাসটাও সেটাও কিন্তু তারা পাচ্ছে না। সুতরাং বিশেষ করে তাদেরকে এলপিজির উপর নির্ভর করতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সিএনজিগুলো দাঁড়িয়ে রয়েছে এবং সিএনজি চালকরাও রাত থেকে ভোর থেকে এখানে অপেক্ষা করছে। তারা আশায় রয়েছেন যে হয়তো কখনো বা এটি সরবরাহটা স্বাভাবিক হবে, কিন্তু কর্তৃপক্ষ যেটা জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই অথবা খুব অল্প সময়ের মধ্যে বা কয়েকদিন এক দুই দিনের মধ্যে সেটি স্বাভাবিক হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষরাও, এবং এখানকার স্টেশন যারা চালাচ্ছেন তারাও কিন্তু বলতে পারছেন না। সব মিলিয়ে যদি আমি বলি ফিলিং স্টেশনগুলো রয়েছে যে সিএনজির, সেগুলো একেবারে সরবরাহটা বন্ধ রয়েছে। যেগুলো হয়তো উপরের কিছু কাছাকাছি এলাকা রয়েছে সেখানে হয়তো গ্যাসের চাপ কিছুটা রয়েছে, কিন্তু দূরের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে একেবারে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এই সিএনজি থেকে শুরু করে বাসাবাড়ি গ্যাসেও কিন্তু একটা তীব্র সংকট দেখা দিয়েছে ময়মনসিংহ অঞ্চলে। সব মিলিয়ে এই ছিল আরিফিন আমার কাছে সবশেষ। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ আহমেদ, তিনি জানাচ্ছিলেন সেখানে যে গ্যাসের সংকট রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে FICCI FDI সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। And flourish in Bangladesh. Let us grow together, create jobs and shape Bangladesh. Let us become partners in building a prosperous and globally connected Bangladesh. Thank you very much. And I wish you all the very best in our collective journey ahead. Thank you. Have a good day. We will now proceed to the presentation of the FDI report. May I request the following distinguished representatives to kindly join the Honorable Prime Minister on stage. Ms. Rupali Haq Chaudhary, President FICCI and Managing Director of Berger Paints Bangladesh Limited. Mr. Deepal Abe Wickrama, Senior Vice President of FICCI and Chairman and Managing Director of Nestle Bangladesh PLC. Mr. TIM Nurul Kabir, Executive Director of FICCI. Mr. Shams Zaman, Country Managing Partner, PricewaterhouseCoopers, PwC Bangladesh Private Limited. And Dr. Masroor Riaz, Chairman and Founder, Policy Exchange Bangladesh. Ladies and gentlemen, I now request the distinguished representative to present the FDI report to the Honorable Prime Minister. This report represents the insights, recommendations and aspirations of the investor community and reflects FICCI's continued commitment to strengthening Bangladesh's investment ecosystem. চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICC সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা শহর থেকে আসা রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসার জন্য নিজ এলাকা ছেড়ে ঢাকায় স্থানান্তর বাড়াচ্ছে মানুষের ভোগান্তি। চিকিৎসক এবং কীটতত্ত্ববিদদের সংখ্যা এখনই পদক্ষেপ না নিলে আগস্ট ও সেপ্টেম্বরে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। বিস্তারিত জুনায়না জাফরিনের প্রতিবেদনে। এই শহরে যাপিত জীবনে সমস্যার অন্ত নেই। নানা সংকট আর অসঙ্গতির মাঝেই দিন কাটাতে হয় নগরবাসীকে। এই যেমন অল্প বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা, আর এই জমে থাকা পানি নিয়ে আসে ডেঙ্গু আতঙ্ক। হাসপাতাল ঘুরে দেখা যায় গেল কয়েকদিনের তুলনায় বেড়েছে ডেঙ্গু রোগীদের ভিড়। রাজধানী তো বটেই, বাইরের জেলা শহর থেকেও ডেঙ্গু রোগী আসছেন ঢাকার হাসপাতালগুলোতে।
তারা বলছেন এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ায় ছুটতে হয়েছে ঢাকায়। পাশাপাশি এডিস মশার প্রকোপ কমানোর দাবিও জানান তারা। নারায়ণগঞ্জ জেলায় মশা অনেক বেশি, প্রতি ঘরে একজন হলো ডেঙ্গু আসছে হচ্ছে আর কি এরকম। ঢাকায় আসি চিকিৎসা করার জন্য, পরে ডেঙ্গুতে ধরা খাই। কুমিল্লা গরিপুর মেডিকেলে ভর্তি হচ্ছি। আমরা ভর্তি হওয়ার পর ওইখানে 3 দিন নিছি। 3 দিন নেওয়ার পরে আমাদের জ্বর ভালো হইতেছে না। এই মেডিকেলে আজকে 3 দিন আমরা ইনশাল্লাহ সুস্থ। আমাকে আজকে বিদায় দিয়ে দিবে, ছুটি দিবে। পরিসংখ্যান বলছে চলতি মাসে 21 জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 4753 জন। গেল জুন মাসে যা ছিল 1700-র মতো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুত ডেঙ্গু দমনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হলে বাড়তে পারে ভয়াবহতা। রোগীদের সুস্থতার জন্য যথাযথ চিকিৎসা সেবা অব্যাহত আছে বলেও জানান তারা। আমাদের স্থানীয় রোগী যেমন ছিল, পাশাপাশি একটা উল্লেখযোগ্য সংখ্যায় বিভিন্ন জেলার রোগী এখানে আসতো রেফার হয়ে। জ্বরে আক্রান্ত হলেই চিকিৎসার আওতায় চলে আসা, নিশ্চিত হওয়া যে উনি ডেঙ্গুতে আক্রান্ত কিনা। যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমাদের গাইডলাইন অনুসরণ করে চিকিৎসা নিলে তাহলে কোনো থাকবে না, দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দেশের বিভিন্ন জেলায় এডিস মশার ঘনত্বের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাই যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে আগস্ট-সেপ্টেম্বরে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলাতে এই মুহূর্তে এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে আছে, যেটি ডেঙ্গু ছড়ানোর জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি তাহলে আগামী মাস, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর, এই 2টি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নেয়ার তাগিদই বিশেষজ্ঞের। জুনায়না জাফরিন, এখন, ঢাকা। এদিকে হঠাৎই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এরই মধ্যে নগরীর 6টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশন। মশার লার্ভা নিধনে দ্রুত ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা চিকিৎসকদের। হারুনুর রশিদের প্রতিবেদন। এবার কিছুটা আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে 10 থেকে 15 জন ডেঙ্গু রোগী। তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি, ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। জুলাইয়ের 2 তারিখ থেকে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে বুধবার পর্যন্ত ভর্তি হওয়া 242 জন রোগীর মধ্যে 103 জনই ময়মনসিংহ নগরীর। আক্রান্তদের বেশিরভাগই নগরীর নৌমহল, আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, লিচুবাগান, বাউন্ডারি রোড, হাজীবাড়ি, নতুন বাজার সহ আশপাশের এলাকার বাসিন্দা। নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আউয়াল শেখ। তীব্র জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে বুধবার ভর্তি হন ময়মনসিংহ মেডিকেলে। দ্রুত কমছে রক্তের প্লাটিলেট। ভর্তির পর থেকে স্যালাইন দেয়া হচ্ছে তাকে। একই অবস্থা অন্য রোগীদেরও। দাওয়াত খেতে গেছিলাম আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, মসজিদের নালার সামনের বাসায়। তো ধারণা করছি যে ওইখানে মশা কামড় দিছে। মাদ্রাসা প্রতিকে আপনার ডেঙ্গু সংখ্যা বেশি, ওদিকে মানুষজন বেশি আক্রান্ত হয়, সেই সময়তে আমি আক্রান্ত হয়েছি। হাসপাতালের নির্মাণাধীন ড্রেনগুলো যেন মশার প্রজনন কেন্দ্র। মশার লার্ভায় সয়লাব, স্বচ্ছ পানির এই ড্রেন। এছাড়া নগরীর আবর্জনাযুক্ত ড্রেন, খালগুলোতেও মিলছে মশার লার্ভা। অপরিচ্ছন্ন বাড়ির আঙিনা, কনস্ট্রাকশন সাইটে জমে থাকা পানি ও ঝোপঝাড়েও বিস্তার বাড়ছে মশার। এতে নতুন করে ডেঙ্গুর চোখ রাঙানিতে শঙ্কিত নগরবাসী। পুরা 3তলা বিল্ডিংয়ের 3তলাতে, নিচতলাতেও আছে, 2তলাতেও আছে। আমার ওয়াইফও আক্রান্ত হয়েছিল। সারা রাত্রে ঘুমায় নেই টেনশনে, মশা কামড় দেয়। এটা আমাদের এলাকার অত্যন্ত ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে, কারণ এটা ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়ে গেছে। ডেঙ্গুর হটস্পট 6টি ওয়ার্ডকে অধিক গুরুত্ব দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে বলে জানান সিটি প্রশাসক। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, ড্রেন, রাস্তা, খাল, খনন পরিষ্কার করছি, আমরা জঙ্গল পরিষ্কার করছি, বিভিন্ন স্কুল কলেজগুলো আমরা বিশেষ স্প্রে করছি। জনগণ যেন একটু সচেতন হয়, তার বাড়ির ছাদটা, তার বাড়ির পিছনটা পরিষ্কার আছে কিনা। এদিকে এডিসের লার্ভা ধ্বংস করতে না পারলে ডেঙ্গু ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, ডেঙ্গু মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে তাদের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুরু থেকে আমরা আইসোলেশন ওয়ার্ড করেছি, ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড। তো এটার মাধ্যমে আমরা ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে সেবা দিচ্ছি। আমাদের ডাক্তার এবং নার্স সহ যে আমাদের যে টিম আছে সেই টিম কাজ করতেছে। সুতরাং চিকিৎসার ক্ষেত্রে এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে সমস্যা না, সমস্যা হচ্ছে লোকজনদের সচেতন করা এবং ডেঙ্গুর উৎপত্তিস্থলকে ধ্বংস করে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করা। চলতি বছর ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু নিয়ে ভর্তি হয় ৩৪৬ জন রোগী। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানালেও এখনও অঞ্চলগুলোর নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র 18.৫ মিলিমিটার। তবে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আর এই নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ। লিপসন, পানি তো আসলে খুব বেশি বাড়েনি, মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারছে কিনা একটু বিস্তারিতভাবে সার্বিক পরিস্থিতিটা জানাবেন। আরফিন, আমরা শুরুতেই যদি বলি, যেহেতু বন্যা শব্দটি কিন্তু আসলে অনেকটা ছোট হলে কিন্তু তার ভয়াবহতা কিন্তু অনেক বেশি। বিশেষ করে যদি বলি আমরা সিলেট সুনামগঞ্জ এই দুটি অঞ্চলে কিন্তু আসলে 2022 সালে বন্যা তার ভয়াবহ রূপ ধারণ করেছিল, যার ক্ষত কিন্তু এখনো এই অঞ্চলের মানুষরা কিন্তু আসলে বলতে পারেনি। বিশেষ করে এই 16 জুন কিন্তু একদম এক রাতের পাহাড়ি ঢল, অতি ভারী বৃষ্টিতে কিন্তু একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত কিন্তু আসলে সবকিছু তলিয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন থেকে শুরু করে নেটওয়ার্ক বিচ্ছিন্ন, সবকিছু আসলে কিংবা একে অপরের সাথে কিন্তু আসলে যোগাযোগ তারা করতে পারেনি। যার ফলে যখনই আসলে এই অঞ্চলের নদ নদীর বৃদ্ধি পায়, তারপর থেকে কিন্তু আসলে এখানকার মানুষ অনেকটাই আতঙ্ক হয়ে পড়েন। বিশেষ করে আমরা যদি বলি, এপ্রিলের শুরু থেকেই কিন্তু বৃষ্টিপাত এই অঞ্চলে শুরু হয়। পাশাপাশি এপ্রিল, মে, জুন, জুলাই এই সময়টাতে কিন্তু আসলে এই জেলায় বন্যার একটি সংখ্যা সবসময় তৈরি হয়ে থাকে। তবে বিশেষ করে এই বছরও কিন্তু আমরা দেখেছি, গত কয়েকদিন আগে কিন্তু টানা বৃষ্টিপাত হয়েছে, পাহাড়ি ঢল নেমেছে, যার ফলে কিন্তু এই অঞ্চলে আমরা দেখেছি অনেক জায়গা অর্থাৎ তাইপুরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একদম প্রান্তিক এলাকা যদি বলি যে ছাড়াগাঁও সীমান্ত দিয়ে কিন্তু আসলে যখনই পাহাড়ি ঢল নেমেছে তখনই অনেকের বসত ভিটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি মানুষ কিন্তু এই বন্যা আতঙ্কে কিন্তু অনেক উঁচু স্থানে অনেকে গিয়েছেন, যার ফলে কিন্তু আসলে যেহেতু এখন বৃষ্টিপাত কমেছে, নদীর পানি কমেছে, যার ফলে আমরা যদি বলি মানুষের ভিতরে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আমরা যদি বলি এই প্রখর রোদ হচ্ছে, আবার অতি বৃষ্টি হচ্ছে, আবহাওয়া কিন্তু কখনো ভালো কখনো মন্দর ফলে কিন্তু আসলে এখানকার মানুষের যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু আসলে তারা করতে পারছে না। যার ফলে আসলে যখনই আবার বৃষ্টিপাত শুরু হয় কিংবা নদীর পানি বৃদ্ধি পায়, পাহাড়ি ঢল নামে, তখন কিন্তু এই অঞ্চলের মানুষরা কিন্তু আসলে চরম আতঙ্কে দিন পার করেন। তবে আমরা যদি বলি, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, ইতিমধ্যে কিন্তু আসলে এই জেলা আপাতত কোনো সংখ্যা নেই। যদি পাহাড়ি ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে কিংবা এই অঞ্চলের নদীগুলো রয়েছে সেই নদীর বিপদ সীমার উপরে উঠে, তাহলে কিন্তু এই অঞ্চলে যে সীমান্তবর্তী গ্রামগুলো রয়েছে সেগুলো আসলে প্লাবিত হবে। পাশাপাশি প্রায় 5 লাখের উপরে মানুষ কিন্তু আসলে তাৎক্ষণিক পানিবন্দী হয়ে পড়বেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের যে বন্যা মোকাবেলা কিংবা দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু আসলে নিয়ে রাখা যায়। তো সব মিলিয়ে বলা যায় এখন কিন্তু এই অঞ্চলে আবহাওয়া অনেকটাই ভালো রয়েছে। আরফিন, সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন লিপসন আহমেদ। এদিকে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানিও। পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচে দিয়ে। উজানের ঢল না নামলে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আরও খবর জানাতে তিস্তা নদীর গঙ্গাচড়া অংশ থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে মোকাররম হোসাইন। মোকাররম, এই মুহূর্তে পানি বিপদসীমা ঠিক কতটা নিচে আছে একটু জানাবেন আমাদের। আরফিন, আপনি জানাচ্ছিলেন যে 21 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, এটি এখনকার স্বাভাবিক প্রক্রিয়া এবং এখন যে পানি বৃদ্ধির যে প্রবণতা সেটি নেই বললেই চলে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে একটি নদীতে যে পরিমাণ পানি প্রবাহ থাকে, বিশেষ করে তিস্তা নদীতে, সেই প্রবাহ এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। বন্যা পূর্বাভাস থাকলেও এখনও পর্যন্ত কোনো বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়নি, যার কারণে এই নদী তীরের যে আতঙ্ক সেটি নেই বললেই চলে। নদীতে স্বাভাবিকভাবেই নৌকা সাম্পান চলছে, মানুষ মাছ ধরছে, নদী পাড়ের যে স্বাভাবিক পারাপার সেটি অব্যাহত আছে। নদীর চরের
পাশের যে কৃষি জমিগুলো আছে একটু উঁচুতে, সেগুলোতে আসলে কৃষকরা তাদের থাকা ফসলি জমিতে পরিচর্যা করছেন। তিস্তা নদীতে 5টি জেলাকে স্পর্শ করে তিস্তা নদীতে 95,000 হেক্টর চর কৃষি জমি রয়েছে, যার বেশিরভাগই এই মুহূর্তে ডুবে আছে, কারণ এবার বর্ষা মৌসুমের শুরুতেই প্রচুর পরিমাণে উজানের ঢল নেমেছে এবং বৃষ্টিপাত হয়েছে। তবে তিস্তা নদীতে যে পানি প্রবাহ, এটি কিন্তু স্থানীয় বৃষ্টিপাতের যে প্রবাহ তার কারণে ঘটে না, এটি উজানের যে ঢল, সেই ঢলের কারণেই নদীর পানি বৃদ্ধি পায় এবং কমে। এবারও আসলে বর্ষা মৌসুমের শুরু থেকে এটি অব্যাহত আছে, যার কারণে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারীর যে নিম্নাঞ্চল সেটি আসলে প্লাবিত হবার যে ঝুঁকি তৈরি হয়েছিল। তবে আশঙ্কাজনক কোনো বন্যা পরিস্থিতি এখনও তৈরি হয়নি এবং তীব্র যে ভাঙনের এক সময়কার বাস্তবতা ছিল সেটি এবারে নেই বললেই চলে, কারণ শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড বেশ কিছু উন্নয়ন অবকাঠামো নির্মাণ করেছে, বেশ কিছু উন্নয়ন প্রকল্প নিয়েছিল, যার কারণে আসলে ভাঙন এবার অনেকখানি রোধ করা গেছে। তবে ছোটখাটো কিছু পয়েন্টে ভাঙন ছিল, যেটি আসলে সীমিত সময়ের জন্য এবং সেটি আসলে রোধ করা সম্ভব বলে পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে। আজকের যে তিস্তা নদীর পরিস্থিতি সেটি আমরা দেখছি যে সকাল থেকেই পানির যে স্তর সেটি বিপদসীমার অনেকখানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের যে হালনাগাদ রিপোর্টটি 9টায় আমরা পেয়েছি, সেখানে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখানকার বিপদসীমাটি 52.15 সেন্টিমিটার। তবে নদীগর্ভ ভরাট হয়ে যাওয়ার কারণে যে পরিমাণ পানি আসলে বিপদসীমা স্পর্শ করার দরকার পড়তো, এখন তার চেয়ে কম পরিমাণ পানি দিয়ে বিপদসীমা স্পর্শ হচ্ছে, কারণ নদীর দুকুল ভেঙে নদীর আসলে যেই পেট সেটি পুরু হয়েছে এবং পলি পড়ে সেটি জমে গিয়েছে। এই তিস্তা নদীটি বহু বছর যাবত খনন এবং সংস্কার প্রক্রিয়া না হওয়ার কারণে আসলে বিপদসীমা স্পর্শ করছে। তবে বিপদসীমা স্পর্শ করলেও নদীর কুল ছাপিয়ে গ্রামে পানি প্রবেশ করার যে পরিস্থিতি সেটি তৈরি হয়নি। তবে নদীর চরের যে গ্রামগুলো গড়ে ওঠে, অর্থাৎ মৌসুমী গ্রাম, যে গ্রামগুলো আসলে বিভিন্ন জায়গায় আসলে ফসলি জমির পরিচর্যার জন্য আসলে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়, সেইগুলো আসলে বর্ষা মৌসুম শুরুতে ডুবে যায় এবং সেই ডুবন্ত পরিস্থিতি আসলে থেকেই যায়। আরিফিন, এই ছিল এই মুহূর্তে তিস্তা নদী থেকে পানির প্রবাহ এবং বারাকমার সবশেষ খবর। তিস্তা নদীর গঙ্গাচড়া অংশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোকাররম হোসাইন। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না ভোলার হাজারো জেলে। নদীতেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, ফলে সরবরাহ কমার অজুহাতে বাজারে বাড়ছে ইলিশের দাম। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি রয়েছেন, সেই সম্পর্কে বিস্তারিত জানাতে ভোলা থেকে ইমতিয়াজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন। ইমতিয়াজ, কি অবস্থা আমাদের একটু বিস্তারিতভাবে জানাতে হবে, সার্বিক পরিস্থিতিটা কি সেটা আমাদের একটু বলবেন। আরিফিন, দ্বীপ জেলা ভোলা মাছের জন্য বিখ্যাত, কিন্তু এই জেলায় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ একরকম সংকট বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছের সংকট থাকার কারণে জেলেরা যে সকল নদীতে যাচ্ছেন কাঙ্ক্ষিত মাছ তারা পাচ্ছে না বলে কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও ভোলার যে সাগর রয়েছে, সাগর মোহনা উত্তাল থাকায় বৈরী আবহাওয়া, লঘুচাপ, নিম্নচাপের কারণে কিন্তু সাগর উত্তাল থাকায় কিন্তু ভোলার যে সকল সাগরগামী জেলেরা রয়েছে তারাও কিন্তু সাগরে যেতে পারছে না এবং তারা যারা গিয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে তীরে ফিরে এসেছেন। এতে করে সাগরের যেই মাছ রয়েছে তাও কিন্তু একরকম সংকট বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মেঘনা নদী রয়েছে, মেঘনা নদী ফাঁকা অবস্থা রয়েছে, যেই বিগত সময়ে কিন্তু এই নদীতে জেলেরা গিয়েছে, মাছ ধরেছে এবং ঘাটে এনে তা বিক্রি করেছে। এখন তা শুনশান নীরব অবস্থা রয়েছে, কেননা নদীতে যারা যেরকম যাচ্ছেন জ্বালানি তেল পুড়ছেন, কিন্তু তাদের যে পরিমাণ মাছ তারা পাচ্ছেন তাদের জ্বালানি তেলের টাকা উঠছে না বলেও কিন্তু তারা একরকম ধার দেনায় আর জর্জরিত হয়ে পড়ার কারণে কিন্তু তারা একরকম ছিল। সেখানে গিয়েছিলাম, সেখানে যেই রকম মাছ তারা পেয়েছেন তা আকারে অনেকাংশ ছোট ইলিশ, তাও কিন্তু কেজি প্রতি প্রায় 3000 থেকে 3200 টাকা কেজিতে বিক্রি হতে কিন্তু আমরা ঘাট পর্যায়ে দেখেছি। এই মাছ কিন্তু ভোলার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু 3500 থেকে 4000 টাকা পর্যন্ত কেজি হতে পর্যন্ত আমরা দেখেছি। যখনই নদীর মাছের সংকট, ইলিশের সরবরাহ কম রয়েছে, দাম ঊর্ধ্বমুখী, এর প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে। চাষের মাছের দামও কিন্তু কেজি প্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রুই মাছ, মৃগেল মাছ, তেলাপিয়া, পাঙ্গাস, চিংড়ি, চাষের কই এবং চাষের যে শিং মাছ রয়েছে তাও কিন্তু তুলনামূলক বেশি বলে কিন্তু যে সাধারণ যে ভোক্তা বা ক্রেতারা রয়েছে তারা বলছেন। এতে করে যেই ভোলার যে মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে এখন ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ কিছুটা কম হয়েছে, তবে পর্যাপ্ত বৃষ্টিপাত এবং নদীতে পানির পরিমাণ আরো বৃদ্ধি পেলে কিন্তু সাগর থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ উঠে আসবে এবং ভোলার জেলেদের জালে পর্যাপ্ত মাছ ধরা পড়বে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এতে করে ভোলার যে জেলে পল্লী রয়েছে এবং মাছঘাটের মাছ মাছঘাটের মাছ সংশ্লিষ্ট যে সকল শ্রমিক রয়েছে তারা একদম অনাহারে দিন কাটাচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বলা যায় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের সরবরাহ অনেকাংশই কম। এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ তথ্য।
ভোলা থেকে ইমতিয়াজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ঠিক একই অবস্থা কিন্তু কক্সবাজারে, অর্থাৎ বৈরী আবহাওয়ায় জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না, মাছের সংকট রয়েছে। সার্বিক কি পরিস্থিতি কক্সবাজার থেকে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ মোর্শেদ, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। মোর্শেদ, কি অবস্থা দেখছেন? আরিফিন, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার ফিশারি ঘাটে বৈরী আবহাওয়ার কারণে একেবারে শুনশান নীরবতা বিরাজ করছে এবং এক এক ট্রলার কক্সবাজার ফিশারি ঘাটে ফিরে এসেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং টানা বৃষ্টি হচ্ছে, কক্সবাজারে কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় প্রায় 76 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি আমরা দেখেছি। এবং জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে যেতে পারছে না, গভীর সমুদ্রে না গেলে তারা মাছ ধরতে পারছে না। সেক্ষেত্রে কক্সবাজারের স্থানীয় বাজারগুলোতে মাছের সংকট দেখা দিয়েছে, মাছের সরবরাহ একেবারে কমে গেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি কক্সবাজার ফিশারি ঘাটে একেবারে শুনশান নিরাপত্তা বিরাজ করছে, যেহেতু কক্সবাজার ফিশারি ঘাটে প্রতিদিনই নানা প্রান্ত থেকে পাইকারিতে মাছ কিনতে আসে, সেক্ষেত্রে কক্সবাজার ফিশারি ঘাটে মাছ না পাওয়ায়, মাছ না ওঠাই আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাজারগুলোতে একেবারে মাছের প্রভাব পড়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কক্সবাজারে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং সকাল থেকে এই বৃষ্টি কিন্তু যে বৃষ্টি চলমান রয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন সর্বনিম্ন 40 লক্ষ থেকে 50 লক্ষ টাকা চালান লাগে এবং সর্বোচ্চ 1 কোটি টাকারও বেশি চালান লাগে। সেক্ষেত্রে তারা নানা পরিস্থিতি গ্রহণ করে সমুদ্রে যায়, সেক্ষেত্রে বৈরী আবহাওয়ার কারণে তাদের যদি আবারও ফিরে আসতে হয় সেক্ষেত্রে তাদের নানাভাবে ক্ষতি হয়, সেটি কিন্তু আমরা দেখি। আবহাওয়ার কারণে তাদের যদি আবারও ফিরে আসতে হয় সেক্ষেত্রে তাদের নানাভাবে ক্ষতি হয়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একে কক্সবাজার ফিশারি ঘাটে ট্রলার ফিরছে এবং যে ট্রলার মালিক আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন একদিকে সমুদ্রে ইলিশ পাচ্ছে না, অন্যদিকে বৈরী আবহাওয়া নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা এমনটি বলছেন। এবং কক্সবাজারে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা আবহাওয়া অধিদপ্তর বলছে যে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের যে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবং গত কয়েকদিন আগে যে সতর্কতার সঙ্গে ছিল সেটি কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে। সেক্ষেত্রে যেহেতু আবহাওয়া পরিস্থিতি অবনীত হয়, সেক্ষেত্রে আবার সতর্কতার সংকেত দিতে পারে, সেক্ষেত্রে জেলেদের আবারও নানা দুশ্চিন্তা দেখা যাচ্ছে এবং জেলেদের মাঝে নানা হতাশার ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে জেলেরা বলছেন যেহেতু তারা গভীর সমুদ্রে যেতে পারছে না, সেক্ষেত্রে তারা মাছ ধরতে পারছে না, এবং মাছ ধরতে না পারার কারণে কক্সবাজার ফিশারি ঘাটে মাছ উঠছে না, যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। আরফিন, ছিল সর্বশেষ। কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। প্রশ্ন ফাঁস করে তরুণদের ভবিষ্যৎ নষ্টের পেছনে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে তরুণদের ভবিষ্যৎ নষ্টের জন্য মোদীকেই দায়ী করেন রাহুল গান্ধী। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। চলমান বিক্ষোভের জেরে ইন্টারনেটের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির 16টি মেট্রো স্টেশন। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আগামী 4 সপ্তাহের মধ্যে পুলিশকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে অনশন ভাঙার আশ্বাস দিয়েছেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। টানা 34 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের মুখেও তারা তাদের দাবি আদায়ে অনড়। প্রতিদিনই দলে দলে শিক্ষার্থীদের সঙ্গে ককরোচ পার্টির সমাবেশে যোগ দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এমন অবস্থায় সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো আপোষ হবে না। সরকারের দমনপীড়নের মধ্যেও ককরোচ পার্টি তাদের অহিংস আন্দোলন অব্যাহত রাখবে। हमारा प्रोटेस्ट जैसे चला रहा था वैसे ही चलता रहेगा। हमारा प्रोटेस्ट तब तक वापस नहीं लिया जाएगा जब तक धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता, और हम चाहते हैं कि सोनम सर अपना अनशन तोड़े। গেল বুধবার রাতে যন্তর মন্তরের সিজিপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের অভিযোগ, তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে আন্দোলনকারীরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পদক্ষেপ নেয় পুলিশ। এই ঘটনায় কয়েকশো অজ্ঞাত আসামি করে 10টি অভিযোগ গঠন করা হয়। নিরাপত্তার সংখ্যায় জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশের আশপাশে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। আন্দোলন দমাতে মোদী সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ ককরোচ জনতা পার্টির। চলমান বিক্ষোভের জেরে বন্ধ করে দেয়া হয়েছে দিল্লির 16টি মেট্রো স্টেশন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এইসব স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। শিক্ষার্থীদের দাবি আদায়ে 25 দিন ধরে অনশন করছেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনকারী তরুণদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের অনশন ভাঙার আশ্বাস দেন তিনি।
और वो आश्वासन अगर जल्द मिल जाए तो मैं आप सबके और जो नेतागण यहाँ पर आए उनकी बातों का इज्जत करते हुए अनशन आज ही तोड़ूंगा। চলমান বিক্ষোভের মুখে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তরুণদের কল্যাণ ও ভবিষ্যৎ নিশ্চিত করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক্স বার্তায় তিনি বলেন, দ্রুত বিচার আদালতের মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। তরুণ সমাজের ভবিষ্যৎ নষ্টের পেছনে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। জবাবে বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ভারতের তরুণদের ভবিষ্যৎ নষ্টের জন্য প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে বেশি দায়ী। এক্স বার্তায় তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে মোদী সরকার। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে আবেদন শুনতে বুধবার অস্বীকৃতি জানায় ভারতের সুপ্রিম কোর্ট। একদিন পরই এ বিষয়ে দুটি জনস্বার্থ মামলা শুনতে চেয়েছেন দিল্লি হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে স্বাধীন তদন্তের মাধ্যমে পুলিশকে জবাব দাখিল করার আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ। ভিডিও ফুটেজ ও অন্যান্য রেকর্ড সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব। ইরান যুদ্ধের বিশাল খরচের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাশ হলো $1,15,000 কোটি প্রতিরক্ষা বিল। বিলটির পক্ষে 216 এবং বিপক্ষে পড়ে 212 ভোট। পাশের পর বিলটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। ভোট মূলত দলীয় ভিত্তিতে হয়েছে, কারণ 7 জন রিপাবলিকান ছাড়া বাকি সবাই বিলটির পক্ষে এবং 6 জন ডেমোক্র্যাট ছাড়া বাকি সব আইন প্রণেতা বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। পেন্টাগনের জন্য অনুমোদিত এই বিপুল পরিমাণ অর্থের বিরোধিতা করে ডেমোক্র্যাটরা বলেছেন, ট্রাম্প প্রশাসন সামাজিক কর্মসূচিতে ব্যয় কমিয়ে যুদ্ধের পেছনে অর্থ ঢালছে। এদিকে রিপাবলিকানরা বলছেন, ইরানে যুদ্ধরত সামরিক বাহিনীকে সমর্থন, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সরঞ্জাম ক্রয় এবং মার্কিন সেনাদের 7% বেতন বৃদ্ধি, ব্যারাক ও পারিবারিক আবাসন নির্মাণের মতো সুবিধার এই বিলটি অপরিহার্য ছিল। জামায়াতের চিঠির ভিত্তিতে নয়, জাতীয় সংসদ থেকে চিঠি পেলেই সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুলের বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। এ নিয়ে আরও খবর জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, গাজী নজরুলের বিষয়ে আর কি জানিয়েছে ইসি? গাজী নজরুলের বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের উপর দায়িত্ব এসেছে, তিনি একজন এখন পর্যন্ত সংসদ সদস্য হিসেবে নির্বাচন কমিশনের কাছে তিনি আছেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেটি বলছে যে দল থেকে যেহেতু বহিষ্কার করা হয়েছে, এটি পর্যাপ্ত নয়, তাকে সংসদ সদস্য পদ থেকে বাতিল করার জন্য কিংবা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন যেটি বলছে, তিনি যেহেতু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে রয়েছে, সাংবিধানিক পদে রয়েছেন, সাতক্ষীরা 4 আসনের যে এমপি, সেক্ষেত্রে সংসদের যে নির্দেশনা কিংবা সংসদের যে চিঠি, সেটির জন্য মূলত নির্বাচন কমিশন এখন পর্যন্ত অপেক্ষা করছেন। আমরা যেমনটি জানতে পেরেছিলাম, আজকে নির্বাচন কমিশনের জামায়াতের যে প্রতিনিধি দল, তারা কিন্তু এখানে আসার কথা ছিল, এখন পর্যন্ত তারা আসেনি। আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়েছি। সেই প্রেক্ষিতে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ইসি রহমানুল মাসুদের কাছে, তিনি যেমনটি বলেছিলেন, তিনি মূলত সংবিধানের 2টি ব্যাখ্যা দিয়েছেন। যেহেতু সংবিধানের 66 এবং 70তম অনুচ্ছেদে যে বিষয়গুলো বলা আছে, বিশেষ করে 66 অনুচ্ছেদ মতে কারো বিরুদ্ধে যদি মামলা সংক্রান্ত বিষয়গুলো থাকে কিংবা অন্য যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সংসদ সদস্য বাতিল করার জন্য যে মানদণ্ডগুলো রয়েছে, সেগুলো যদি কেউ উতরে যায় কিংবা তার বিরুদ্ধে যদি সে ধরনের অভিযোগ থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। যেহেতু জামায়াতের এই নেতার বিরুদ্ধে জামায়াত তাদের দলীয় পক্ষ থেকে তারা মূলত বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কার কিন্তু এখানে এমপি সদস্য পদ বাতিলের জন্য পর্যাপ্ত নয়। তিনি যদি স্ব-উদ্যোগে যদি তিনি পদত্যাগ করতেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি সিদ্ধান্ত নিতে পারত। আমরা সেই বিষয়টি নিয়ে কিন্তু জানতে চেয়েছিলাম ইসি রহমানুল মাসুদের কাছে। তিনি যেহেতু আইনের বিষয়গুলো দেখেন, নির্বাচন কমিশনে সিইসির পরে তার অবস্থান, তিনি মূলত আমাদেরকে সেই বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, নানা যুক্তি তুলে ধরেছেন। এবং আরও একটি বিষয় আমরা জানতে পেরেছিলাম, যেহেতু সংসদের উপর ভোট দিয়েছে, সংসদের স্পিকারের মাধ্যমে সবকিছু সমন্বয়ের পর মূলত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে যে প্রস্তুতি তারা কিন্তু সেটি শুরু করেছে, তারা বিভিন্নভাবে বৈঠক করছে। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সব শেষ। নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিয়া আমিরুল। এই ছিল এখন ঢাকায়।
এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।